হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের শর্ট প্রশ্নের যে পরপর ভিডিও দিচ্ছিলাম, আজকের আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের নতুন একটা চ্যাপ্টার, সেটা হলো সংবিধান। 4 নম্বর চ্যাপ্টার, সেমিস্টার 1-এর চতুর্থ চ্যাপ্টার হলো সংবিধান এবং তার সংজ্ঞা ও তার শ্রেণীবিভাগ। তো আজকের এই চ্যাপ্টারটির যে এমসিকিউ বা শর্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান হলো পৃথিবীর সবথেকে বৃহৎ লিখিত একটি সংবিধান। তার কারণ হলো এই সংবিধান প্রথমত যারা সংবিধান রচনা করেছেন তারা এই সংবিধান এর যা কিছু নিয়মনীতি, অর্থাৎ আমাদের দেশের যা কিছু নিয়মনীতি সেগুলো তো লিখেছেন, তার সাথে সাথে এই সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের যে সমস্ত ভালো দিকগুলো আছে সেই সমস্ত দিকগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এবং আমাদের দেশের এই সংবিধান হলো একটি দুষ্পরিবর্তনীয় লিখিত সংবিধান। অর্থাৎ সংবিধান দু রকমের হয়, একটি হলো লিখিত এবং আরেকটি হলো অলিখিত। আবার আরেকটা দিক থেকে সংবিধানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো সুপরিবর্তনীয় আর একটি হলো দুষ্পরিবর্তনীয়। আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয়, কোনো কোনো দিকে বা বিভিন্ন ক্ষেত্রে সুপরিবর্তনীয় হলেও বিশেষত এটি দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান। এবং এই সংবিধানকে সবথেকে কঠিন এবং জটিল সংবিধান বলা হয়। বিশ্বের সবথেকে কঠিন, জটিল এবং বৃহৎ সংবিধান হলো ভারতবর্ষের সংবিধান। তো আজকের এই সংবিধান নিয়ে আলোচনা করব। এই সংবিধান চ্যাপ্টারটির বেশ কিছু শর্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথম যে শর্ট প্রশ্ন সেটা হলো, কনস্টিটিউশন শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের ইংরাজি প্রতিশব্দ হলো কনস্টিটিউশন। এই শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? এটি হয়েছে কনস্টিটিউয়েরি। কনস্টিটিউয়েরি এই শব্দ থেকে কনস্টিটিউশন শব্দটির উদ্ভব হয়েছে। তারপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন বলছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ, কে বলেছে? সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ, কে বলেছে? না, কথাটি বলেছে অ্যারিস্টটল। এই কথাটি বলেছে অ্যারিস্টটল। তারপর আমরা তৃতীয় প্রশ্ন দেখব, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে? একটু আগেই বললাম পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতবর্ষে। তারপর চতুর্থ প্রশ্ন, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান হলো, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান হলো লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। তারপর পঞ্চম প্রশ্ন, সংবিধানকে কটি ভাগে ভাগ করা হয়? সংবিধানকে কটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। তারপর ষষ্ঠ প্রশ্ন, ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিল? ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিল? কতজন? 21 জন। এই 21 জনের মধ্যে সর্বপ্রধান কে ছিলেন বা আমরা কাকে সংবিধানের প্রণেতা বলতে পারি? তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর হলো সংবিধানের প্রণেতা এবং মোট নেতৃত্ব দিয়েছিল 21 জন।
তারপর সপ্তম প্রশ্ন, যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হলো, যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হলো নিয়মনিষ্ঠ সংবিধান। নিয়মনিষ্ঠ সংবিধান। তারপর অষ্টম প্রশ্ন, নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে? নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে? ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের সংবিধান হলো একটি নিয়মনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ সংবিধান। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে? সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? কে না আইনসভা। আইনসভা হলো সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার কারণ হলো আইনসভাই আইন তৈরি করে, আর সুপরিবর্তনীয় হওয়ার কারণে আইনসভা তার মতো করে বিভিন্ন সময় আইনের পরিবর্তন করতে পারে। তাই এখানে আইনসভাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলা হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ? সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ? সুইজারল্যান্ডের সংবিধান হলো লিখিত সংবিধান। তাহলে সুইজারল্যান্ডের সংবিধান একটি লিখিত সংবিধান। তারপর 11 নম্বর প্রশ্ন কি বলছে? ব্রিটেনের সংবিধান কীরূপ? ব্রিটেনের সংবিধান কীরূপ? অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান। তারপর 12 নম্বর প্রশ্ন কি বলছে? লিখিত সংবিধানে কিসের প্রাধান্য বেশি থাকে? লিখিত সংবিধানে কিসের প্রাধান্য বেশি থাকে? বিচার বিভাগ। বিচার বিভাগের প্রাধান্য বেশি থাকে, অর্থাৎ আমাদের দেশেও বিচার বিভাগে সংবিধানের ক্ষেত্রে বিচার বিভাগের প্রাধান্য বেশি। তারপর 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শাসন ব্যবস্থা হলো, ভারতের সংবিধানের শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা। আমাদের দেশের যে শাসন ব্যবস্থা সেটি হলো পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ আইনসভা দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়, বা যে শাসন বিভাগ আছে সেই শাসন বিভাগ হচ্ছে শাসন করে থাকে। তো পার্লামেন্টের দুটি কক্ষ আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যে পার্লামেন্ট বা সংসদ, সেই সংসদের দুটি কক্ষ, একটি হলো লোকসভা এবং আরেকটি হলো রাজ্যসভা। নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। তো এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টকে আমরা বাংলায় বলছি সংসদ। তো ভারতবর্ষের সংবিধানের শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ পার্লামেন্টের দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়। তারপর 14 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ধরন হলো, গণপ্রজাতন্ত্রী চীন অর্থাৎ চীনের যে সংবিধান সেই সংবিধান কেমন না শ্রমিক শ্রেণীর সংবিধান। আমরা জানি যে চীন হলো সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী, তো এই গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান হলো শ্রমিক শ্রেণীর সংবিধান। তারপর 15 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে এসেছি। ভারতের সংবিধান কীরূপ? ভারতের সংবিধান হলো একটি আদর্শনিষ্ঠ নিয়মনিষ্ঠ সংবিধান। তারপর 16 নম্বর প্রশ্ন কি বলছে? যুক্তরাষ্ট্রের পক্ষে সংবিধান হলো লিখিত সংবিধান। সেই জন্য আমাদের ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র। এই ভারতবর্ষের নামের সঙ্গে যুক্তরাষ্ট্র লেখা থাকে না, কিন্তু ভারতবর্ষের যে গুণ বা ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের দিক থেকে ভারতবর্ষ হলো একটি যুক্তরাষ্ট্র। তো এই যুক্তরাষ্ট্রের পক্ষে সংবিধান কেমন হওয়া উচিত না লিখিত, তাই আমাদের দেশেও সংবিধান হলো লিখিত সংবিধান। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে? সংকটের উপযোগী সংবিধান। এটা আমরা প্রশ্নটা শুনেই উত্তরটা বলে দিতে পারি যে সংকটের উপযোগী সংবিধান হলো সুপরিবর্তনীয় বা অলিখিত সংবিধান। সংকটের উপযোগী সংবিধান হলো অলিখিত। তার কারণ অলিখিত হলে খুব সহজে পরিবর্তন করা যাবে এবং সংকটের সময় যেমন খুশি ডিসিশন নিয়ে সেই অনুযায়ী দেশ পরিচালিত করা যাবে। তো সেই জন্য এটি অলিখিত সংবিধান হলে সংকটের সবথেকে
বেশি উপযোগী। সংকট বলতে এখানে দেশের সংকটের কথা বলা হয়েছে। তারপর 18 নম্বর প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে ড্যাশের প্রাধান্য দেখা যায়। সুপরিবর্তনীয় সংবিধানে ড্যাশের প্রাধান্য দেখা যায়। কার? না আইনসভার। আইনসভার প্রাধান্য দেখা যায়। তারপর 19 নম্বর প্রশ্ন, লিখিত সংবিধানের একটি গুণ হলো, লিখিত সংবিধানের একটি গুণ হলো মৌলিক অধিকারের সংরক্ষক। মৌলিক অধিকারের সংরক্ষক। যেমন আমাদের দেশের কটি মৌলিক অধিকার আছে? 6টি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার সংরক্ষণ করে কে? না আমাদের দেশের সংবিধান, অর্থাৎ লিখিত সংবিধান। তারপর শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? অধিকারী হলো আইনসভা। আইনসভা। সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো আইনসভা। তো এই চ্যাপ্টারটির এই 20টা প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ এবং এখানেই এই চ্যাপ্টারটি শেষ। এই চ্যাপ্টারটি থেকে আর বেশ কিছু প্রশ্ন বা বিশেষ কিছু প্রশ্ন তেমন নেই। এখানে এই 20টা প্রশ্নে এই চতুর্থ চ্যাপ্টারটি সমস্ত মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এর পরবর্তী দিনে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।